বাংলাকে প্রেমিক বিশ্ব বিজয়ী বীর হিসেবে উজ্জীবিত করছে বন্ধাগ্রস্ত বা দ্বিধাদ্বন্দ্বে সংকীর্ণ সংকুল দ্বিধাদ্বন্দ্বে পূর্ণ জনসমাজকে, আর উজ্জীবিত করছে কবিকে, যিনি নিজেকে ওই জনসমাজের সঙ্গে মেশাতে পারছেন না, তিনি আত্মমগ্ন হয়ে রয়েছেন। তার হৃদয়টাও যেন চোরাবালি। এই চোরাবালি তিন দিক থেকে, এইভাবে এই তিন দিক থেকে বুঝতে পারলে কবিতাটা আমরা বুঝতে পারবো। এইভাবে যেতে হবে। কেমন? এক অর্থে এই যে তিনজনের কবির ক্লাস আমরা নিয়েছি, সেটা এক অর্থে কিন্তু কবিতার ক্লাস এবং আবৃত্তির ক্লাস। খুব মনোযোগ দিয়ে কবিতাটাও বুঝতে হবে, তবে না তুমি ভালো আবৃত্তি করতে পারবে। এই তিনটে হলো। এবং আমি তোমাদের বলেছি এখন থেকে আমরা এই তো আমরা সময়টাকে ধরছি, আমরা একটু 1930-এর দশকে এসেছি। আমি আবার বললাম যে আমি পরের কোর্সটাই 20-র দশকে চলে যাব, যেখানে নজরুল থাকবেন, মহিতলাল থাকবেন, যতীন্দ্রমোহন থাকবেন, করুণানিধান থাকবেন, হেমচন্দ্র থাকবেন, বন্দ্যোপাধ্যায়, কালিদাস রায় থাকবেন, এরা থাকবেন, প্রেমেন্দ্র মিত্র থাকবেন, দেখে দেবো। তো এইটা, আর এই প্রতি কোর্সে আমরা দুটো করে সেই প্রাচীন, আমাদের শুরু কোথা থেকে? বাংলা ভাষার চর্যাপদ থেকে। চর্যাপদ যদি অষ্টম শতাব্দী থেকে শুরু হয়, তাহলে সপ্তম অষ্টম শতাব্দী থেকে যদি লেখা হয়ে থাকে, আবিষ্কার পরে হয়েছে, কিন্তু সেই সময় যদি লেখা হয়ে থাকে, সেই সময় থেকে আমাদের বাংলা কবিতাটা তো আস্তে আস্তে এসছে। চর্যার একটি পদ এবার আমরা এই কোর্সের মধ্যেই কোনো একদিন, ধরো তিনজনের একটা করে কবিতা হয়ে যাওয়ার পর একদিন একটা চর্যাপদ করব ভেবেছি। আর একটা করব কবি জয়দেবের গীত গোবিন্দ, সংস্কৃতে লিখেছেন কিন্তু তিনি তো বাঙালি কবি। তার একটা ওই গীত গোবিন্দমের একটি নির্বাচিত অংশ বাংলায় অনুবাদ সমেত, দুটোই। চর্যাপদটাও বাংলায় অনুবাদ করতে হবে, কারণ ওই ভাষাটা তো আমরা বুঝতে পারবো না। ওইটা করব। তো এগুলো আমরা আস্তে আস্তে করবো। যেমন আমাদের এই কোর্সে আমরা এগোচ্ছি, ওটাকেও আস্তে 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 আমরা ওই দিক থেকে নামতে নামতে আসবো। অনেক রামনীতি গুপ্ত, তারপরে তো পরবর্তীকালে ঈশ্বরগুপ্ত তো অনেক পরে, তো ওইগুলো আমরা করবো। একটা দুটো করে করবো, করতে করতে ওটার সম্বন্ধে জানা হবে। ঠিক না? যেমন এখানে আমরা এই 30-এর দশকে বিষ্ণুদের কবিতা আজকে পড়ছি। সবার জনসমুদ্রে নেমেছে জোয়ার বা জেগেছে জোয়ার, জনসমুদ্রে জেগেছে জোয়ার, হৃদয়ে আমার চড়া। জনগণ কিন্তু তাদের যে ভেতরে জোয়ার জেগেছে, আমার হৃদয়ে ছড়া। আমি কিন্তু ওখানে যেতে পারছি না। কে? কবি চিত্ত, কবির হৃদয়। চোরাবালি আমি দূর দিগন্তে ডাকি, কোথায় ঘোর সাবার। আমি চোরাবালি, আমি চোরাবালি, নিজের হৃদয়কে বলছেন। আমি দূর কোথায় ঘোর সাবার। একজন বিশ্ববিজয়ী বর্ষা হাতে ঘোর সবার এসো, দীপ্ত বিশ্ব বিজয়ী বর্ষা তোলো। কেন ভয়, কেন বীরের ভরসা হলো? বিশ্ববিজয়ী বীর, তুমি বর্ষা তোলো। তুমি কেন, তুমি এদের মতন দ্বিধাদ্বন্দ্ব তোমার করলে চলবে না। তুমি বীরের ভরসা বলো। এই বর্ষা নিয়ে, বর্ষাটা কোথা থেকে এসেছে? তোমার এক ধরনের পাশ্চাত্য পুরাণেরই, এদের এরা আদিবাসী গোছে নাকি, এদের নাম হচ্ছে ওয়াটসান্ডিস। WATSANDISH বললে যে উচ্চারণ হয়, ওয়াটসান্ডিস। এরা মাটিতে, এই বসন্তকালে মাটিতে গর্ত খুঁড়ে, একটু ঝোপঝাড় দিয়ে ঢেকে দিয়ে তার পাশে বর্ষা নিয়ে, বল্লভ নিয়ে নৃত্য করতে। এগুলো উনি পড়তেন তো, এই সমস্ত পুরাণ খুব পড়তেন আমাদের দেশে। এটা পাশ্চাত্য পুরাণে। এবং তারা মনে করত যে ধরিত্রী উর্বরা হচ্ছে। নারী ধরিত্রীর প্রতীক, সেজন্য এই সময় তারা নারী সংসর্গ করতো না, এবং মনে করতো যে এটা সকলেরই করা উচিত, তাতে ধরিত্রী ওই যে একটা বল্লম বা বর্ষাটা প্রতীক, সমস্ত কিছুকে দূর করছে, অনুর্বরতাকে দূর করে উর্বর করছে। এই জিনিসটা কিন্তু কবি কবিতায় নিয়ে এলেন। এই জন্য বলছিলাম এইরকম আগে কেউ করেননি। এই জন্য এই যে বর্ষা ব্যাপারটা ওইখান থেকে এসেছে। আমরা যদি বুঝতে পারি যে বর্ষাটা দীপ্ত বিশ্ব বিজয়ী বর্ষা হলো। বিশ্ববিজয়ী কেন? কবি ঘোড়সওয়ারকে বিশ্ব বিপ্লবের নেতা বলে মনে করছে। সমস্ত বিশ্বের মানুষকে সে উজ্জীবিত করবে, এমন একটা ভাব তার ভেতরে হয়তো এসেছে। ওই যে বললাম জ্বরের মধ্যে, 1935 সালের 4 বা 5 জানুয়ারি, 2 দিনের মধ্যে একদিন, তো জ্বরের মধ্যে মনে হয় বিশ্ব বিজয়ী বর্ষা হাতে ঘোড়সওয়ার আসছে, এরকম একটা ইমেজ তার মধ্যে এসে যাওয়ায় এই ভাবনাগুলোকে জুড়ে তিনি কবিতাটা লিখেছেন। জ্বর হয়েছে, একটু লিখলেন, ঘুমিয়ে পড়লেন, ঘুম থেকে উঠে পুরো কবিতাটা শেষ করলেন। অর্থাৎ কবিতাটা সম্বন্ধে ভাবনাটা চলছিল, কবিতা লেখক দীপ্ত বিশ্ব বিজয়ী বর্ষা তোলো। কেন ভয়, কেন বীরের ভরসা হলো? তুমি কেন ভয় পাবে এদের মতন? এদের মতো মানে এই যে সাধারণ মানুষ,
যারা দ্বিধা দ্বন্দ্বে পূর্ণ তাদের কথা। নয়নে ঘনায় বারে বারে ওঠা পড়া মানে দ্বিধা দ্বন্দ্বের ওঠা পড়া, হ্যাঁ, অথবা ঘোড়াটা যে লাফাচ্ছে সেই ওঠা পড়াও হতে পারে, হ্যাঁ, ঘোড়ার চলাটা দেখতে পাচ্ছেন, ওঠা পড়া এটা দেখতে পাচ্ছেন। নয়নে ঘনায় বারে বারে অর্থাৎ এসে গেছে কাছাকাছি, মানে ওই ঘোড়সওয়ার যেন কাছাকাছি এসে গেছে। চোরাবালি আমি দূর দিগন্তে ডাকি, হৃদয়ে আমার চড়া, আমার হৃদয়ে চড়া, আমি ডাকছি আমার কাছে এসো, আমি কবিচিত্র ডাকছি। আর জনসমুদ্রে জোয়ার আসছে, ও এসে সব খুলে দেবে। দেখবে জনগণ জড়ো হয়েছে, হইচই করছে, কিন্তু যেই নেতাটি এলেন সবাই উজ্জীবিত হলো, স্লোগান দিতে শুরু করলো। এরকম ব্যাপারটা যদি আমরা ভাবি সেই হচ্ছে, ও এসে বিশ্ববিজয়ী অশ্বারোহী এসে সে কিন্তু ওই বল্লভাতে বর্ষা হাতে এসে সবাইকে বলছে চলো আমি তোমাদের নেতৃত্ব দিচ্ছি। হ্যাঁ, অঙ্গে রাখি না কারোই অঙ্গীকার, এখানে যে জিজ্ঞাসা করছে এটা কিন্তু মানে অনিশ্চয়তা নয়, নিশ্চয়তা। কেন? অবশ্যই রাখি, অঙ্গে রাখি না কারোই অঙ্গীকার, কারোর শরীরে আমরা কি অঙ্গীকার রাখি না, কাউকে বলি না যে আমি করব। চাঁদের আলোয় চাঁচর বালির চড়া, চাঁচর মানে হচ্ছে কুঞ্চিত বা ঢেউ খেলানো, ঢেউ খেলানো, অর্থাৎ কবি কল্পনা করছেন যে চোরাবালি একদম বন্ধা হয়েছিল, নিথর হয়েছিল, নিষ্ফলা হয়েছিল, তাতে কিন্তু স্পন্দন জেগেছে, অর্থাৎ চোরাবালিতে চাঁদের আলোয় ঢেউ খেলছে, অর্থাৎ জনগণ জাগ্রত হচ্ছে তিনটে দিকে, কবি চিত্ত আন্দোলিত হচ্ছে, আর নারী প্রেমিকা নারীটি সেও স্পন্দিত হচ্ছে। তিনটে অর্থ আমি বলেছি চোরাবালি। এখানে কখনো বাসর হয় না গড়া, প্রেমিকা প্রেমিকের সঙ্গে কখনো কি না, এটা কবিতাটা প্রশ্ন করলেও উত্তরটা সদর্থক, বাসর গড়া হয়, প্রেমিকা তার প্রেমিককে পায়, মানে বিধ্বস্ত বা দ্বিধাগ্রস্ত জনগণ তাদের ঘোড়সভার নেতাকে পায়, অবিচিত্ত সেই ঘোড়সভারকে পেয়ে আন্দোলিত হয়। এই ব্যাপারটা কেমন, মৃগতৃষ্ণিকা দূর দিগন্তে ডাকি, দূর দিগন্তে ডাকি মৃগের তৃষ্ণার মতো, যে আমি ডাকি, কোথায় কাকে ডাকি? আত্মাহুতি কি চিরকাল থাকে বাকি? আত্মাহুতিটা কি? আমরা যেটা আমাদের স্বাধীনতা আন্দোলনে যে নেতারা আত্মাহুতি দিলেন, তো সেটা বলছেন সেটা কি চিরকাল বাকি থাকে? কখনো বাকি থাকতে পারে, আত্মাহুতি হবেই, অর্থাৎ জনগণ জাগ্রত হবেই, আমার ভেতরের যে মানে কি বলবো কেন্দ্রিকতা সেটাও দূর হবে, আর নারী তার প্রেমিককে খুঁজে পাবে। এই ব্যাপারগুলো একসাথে চলছে, যার জন্য সুধীন্দ্রনাথ দত্ত এটাকে বলেছেন ভক্ত আর ভগবানের, যদি ওইটা আমরা কি করছি না, কিন্তু আবু সাঈদ আইয়ুব বলেছেন এটা প্রেমের কবিতা, কেউ কেউ বলেছেন শ্রেণী সংগ্রামের কবিতা, নানান ভাবে কবিতাটা ব্যাখ্যা করা হয়েছে এবং আমরা সেটা পাচ্ছি। জনসমুদ্রে উন্মথী কোলাহল, জনসমুদ্র জনগণের যদি সমুদ্র হয়, উন্মথী মানে হচ্ছে তোমরা যে সেই সমুদ্র মন্থনের কথা শুনেছিলে না, মন্থন মন্থন করা হয়েছিল, সেই মন্থন দধি মন্থন হয়, যে স্বর জমিয়ে রেখে যখন আমরা মন্থন করি, সেরকম জনসমুদ্রে উন্মথী কোলাহল, তুমি কোলাহল মানে মন্থন করে ললাটে তিলক হানো, কাকে বলছেন? বিশ্ববিজয়ী ঘোড়সওয়ারকে বলছেন কপালে তিলক হানো, হে বিশ্ববিজয়ী বীর, জনসমুদ্রে কোলাহল মন্থন করো, তোমার কপালে তিলক পর্ণ হোক, সাগরের শিরে উদ্বেল নোনা জল, হৃদয়ে আধির চড়া, সাগরের শিরে মানে যেমন সমুদ্রের মাথায় যেমন ঢেউ নোনা জল ফেনা টেনা বা নোনা জল চলতে থাকে, তেমনি জনসমুদ্রেরও উপরে কান্নায় ক্রোধে একটা নোনা জল একটা অভিব্যক্তি হচ্ছে, তারা একটা কিছু তাদের ভেতরের আবেগটা প্রকাশিত হচ্ছে, তো তারা এবার আন্দোলনে নামবে, সেইটাকে বলছেন সাগরের নোনা জলের মতো। সাগর যেমন ছটকা দিয়ে একটা মাথায় নোনা জলটা চেপে যায়, ফেনাটা চেপে যায়, তেমনি মানুষও যেমন ওই ঘোড়সওয়ারের যে উজ্জীবনে তারা উজ্জীবিত হয়ে তাদের ভিতরে ক্রোধ ঘৃণা আনন্দ দুঃখ আবেগ সব আবেগে প্রকাশিত ফেটে পড়ছে, কিন্তু বলছে হৃদয়ে আধির চড়া, এখনো দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আধি বলতে কি বলেছি? মানসিক পীড়া যেটা, হ্যাঁ, আধি ব্যাধি বলা হয় না, ব্যাধি মানে শরীরে, আর আধি হচ্ছে মানসিক, হৃদয়ে কিন্তু এখনো আধির পীড়া। হ্যাঁ, চোরাবালি ডাকি দূর দিগন্তে, কোথায় পুরুষকার? পুরুষকার বলা হচ্ছে মানে হিউম্যান পাওয়ার বলা হচ্ছে ঘোড়সওয়ার, কোথায় পুরুষকার? আমি ডাকছি, কোথায়? সে আসুক, এসে এই সমাজকে মানে এগিয়ে নিয়ে যাক, আবার এখানে প্রেমের কথা।
হে প্রিয় আমার প্রিয়তম মোর, আযোজন কাপে কামনার ঘোর। আযোজন সব দিক দিয়ে অর্থটা একই রকম হবে। কামনার ঘোর আযোজন কাপে, ঠিক তেমনি জনগণ, তাদেরও একটা ইয়ে রয়েছে, তাদেরও কামনা বাসনা রয়েছে, তাদের নেতৃত্ব দেওয়ার জন্য ঘোরসভার আসবে। আর কবি চিত্তও কামনা করছে যে ওই ঘোরসভার এসে তাকে এই নিষ্কঙ্গতা থেকে, তার এই আত্মকেন্দ্রিকতা থেকে মুক্ত করে তাকে পৌঁছে দেবে জনগণের মধ্যে, যেখানে আন্দোলন ধীরে ধীরে জেগে উঠছে। অঙ্গে আমার দেবে না অঙ্গীকার, আমার আমার শরীরে কি কখনো তুমি সম্মতি দেবে না, আমাকে অঙ্গীকার দেবে না, আমাকে জানাবে না যে আমাকে আমার জন্য তুমি প্রস্তুত, বা আমাকে তুমি এগিয়ে নিয়ে যাবে, সেই অঙ্গীকার। অঙ্গীকার মানে কি হচ্ছে? যে স্বীকার করা যে আমি তোমার সঙ্গে আছি। অঙ্গে আমার দেবে না অঙ্গীকার, হালকা হাওয়ায় বল্লম উঁচু ধরো, সাত সমুদ্র। এখানে কল্পনা করছে সেই রাজপুত্রর কথা। টকবক 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 করে রাজপুত্র চলেছে, রাজপুত্র যাচ্ছে, কোথায় রাজকন্যা আছে জানে না। কাছে ছিল ব্যঙ্গমা ব্যঙ্গমী, ওরা গল্প করছে, এই এক রাজপুত্র যাচ্ছে, সে কিন্তু জানে না রাজকন্যাকে কি করে উদ্ধার করবে। সেখানে সোনার কাঠি রূপোর কাঠি আছে। আমাদের এখনো ভালো লাগে, মনে করো ছোটবেলার কথা, সেই রূপোর কাঠি আর সোনার কাঠি যেই ছুঁয়ে দেবে, রাজকন্যা কিন্তু জীবন্ত হয়ে উঠবে। ও কিন্তু একটা কলসি হয়ে রয়েছে, একটা পাথর হয়ে রয়েছে, যাই হোক হয়ে উঠবে। তখন সেইটা শুনে রাজপুত্র আবার ঘোড়ায় চেপে টকবক টকবক করে গেল। এই যে রূপকথাটাকে কবিতার মধ্যে ঢোকালেন। কি বলছেন? হালকা হাওয়ায় বল্লম উঁচু ধরো, সাত সমুদ্র 14 নদীর পার। হালকা হাওয়ায় হৃদয় দুহাতে ধরো, হঠকারিতায় ভেঙে দাও ভীরুদা। যাদের ভেতরে হঠকারিতা রয়েছে, যে সমস্ত মানে যেটাকে মনে করছে যে সাধারণ মানুষ যাকে মনে করছে হঠকারী, হঠকারিতা কাকে বলে? যে মানে অগ্রপশ্চাৎ বিবেচনা না করে যে কাজ করে, অবিবেশ্যকারী বলা হয়। তো মানে হঠাৎ একটা করে কাজ করে দিল, হঠাৎ একটা কিছু বলে দিল, বলার দরকার নেই, হঠাৎ একটা কাজ করে দিল, সেটাকে বলে হঠকারিতা। সবসময় বলা হয় যে হঠকারিতা করো না। হ্যাঁ, তোমাকে যে কাজটা তুমি হঠাৎ করে একটা 10,000 টাকা খরচা করে একটা জিনিস কিনলে, যেটা কোনো দরকারই নেই বাড়িতে, যেটাকে হঠকারিতা বলে, তাই না? তো সেই হঠকারিতা বলছে, কিন্তু বীর, বীর যে কাজটা করছে সেটাকে হঠকারিতা বাইরের লোকে বললো, বীর কিন্তু বীরের কাজ করছে। এই জন্য বলছে হঠকারিতায় ভেঙে দাও ভীরুদা। ভীরুদার, যেটা তোমার একদম হঠকারীর মতনই ভেঙে দাও। এরা ভীরু, এরা কিন্তু সবসময় মনে করবে এটা হঠকারী, কিন্তু তুমি এসে দাগটা ভেঙে দাও, দরজা ভেঙে দাও হাতে বল্লম ধরে। ওই হ্যাঁ, আমি রবীন্দ্রনাথের কবিতা তো আছে, আমি কেবল যাবো একটিবার 7 সমুদ্র 13 নদীর পার, তখন তুমি কেঁদো না মা যেন বসে বসে একলা ঘরের কোণে। ওখানে কিন্তু ওই আমি কেবল আমি তোমা যাচ্ছি নেকো চলে রামের মতো 14 বছর বনে, ওখানে একটা শিশুর এরকম একটা ব্যাপার ছিল। এখানে বিশ্ববিজয়ী বীরকে তিনি ওই কল্পনা করলেন বিষ্ণুদেব, এবং বলছেন যে সাধারণ মানুষ যেটাকে হঠকারিতা ভাবছে, তুমি সেটাকে একদম ভেঙে দাও, ভেঙে দাও, সেই হঠকারিতার ভাবনাটা ভেঙে দাও, ভেঙে দাও ভীরুদার। ওরা ভীরু সেই জন্য ভাবছে এটা হঠকারিতা, কিন্তু তুমি এসে একেবারে বীরের মতন, কারণ তাদের ভেতরে সেইটা নেই বলেই তো তারা তোমার মতন একজন নেতাকে খুঁজছে। তাদের ভেতরে সেই বন্ধাত্ম রয়েছে, তাদের ভেতরে সেই নিষ্ফল ব্যাপারটা রয়েছে, সেই জন্যে। কেমন পাহাড় এখানে হালকা হাওয়ায় বলি, এই দেখো কবিতায় উত্তরণ করলো। এতক্ষণ সমুদ্রের কথা বলেছেন, জনসমুদ্র, যদি জনসমুদ্র হয় সেটা মাটির সঙ্গে মেশানো, কিন্তু পাহাড়ে চলে গেলেন, অর্থাৎ এই কামনা বাসনাটা পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন। পাহাড় এখানে হালকা হাওয়ায় বনে, হিমশিলাপাত ঝঞ্ঝার আসা মনে। এখানে পাহাড় হিমশিলাপাত ঝঞ্ঝার আসা মানে একটা কিছু ঘটনা ঘটবে, আন্দোলন হবে, বিপ্লব হবে, সেইটা মনে। আমার কামনা ছায়া মূর্তির বেশে, পায়ে পায়ে চলে তোমার শরীর। সেখানে প্রেমিকার কথাটাই স্পষ্ট হচ্ছে, যেন আমার কামনা, প্রেমিকা যদি কামনা করছে তার প্রেমিককে, ছায়া মূর্তির ভেসে তোমার পেছন পেছন চলেছে। ঠিক তেমনি ভাবে যদি বিপ্লবীরা ভাবে আমাদের বাসনা, আমাদের চিন্তা ভাবনা তোমার পেছনে চলেছে ছায়ামূর্তির, কবিও ভাবছেন হয়তো তার কবি চিত্ত ছায়ামূর্তির ভেসে তার পাশে পাশে চলেছে। পায়ে পায়ে চলে তোমার শরীর ঘেঁষে, কাঁপে তনু বায়ু কামনায় থর থর। তনু বায়ু বলতে, তনু মানে তো শরীর, আমরা জানি শরীরের যে ভিতরের বায়ু, সেটা যেন আবেগে কাঁপছে। যদি রমণী হয়, আবেগে তার শরীর কম্পন হচ্ছে, তার প্রিয় মানুষের সঙ্গে তার মিলন ঘটবে। কেমন অবশ্যই গায়েব এটাকে প্রেমের কবিতা বলেছেন এই জন্য, এই দিক থেকে যে তার প্রিয়তম প্রেমিকের সঙ্গে তার মিলন ঘটবে, সেই জন্য কাঁপছে। আর এদিকে জনগণ
তারাও ভীষণ ভাবে মানে ভিতরে ভিতরে কম্পিত, তাদের ওই নেতা তাদের সামনে আসবেন, কবি চিত্ত আন্দোলিত, কবি ভাবছেন যে ওই পুরুষকার ওই ঘোষাবার সে তার ভিতরের এই যে একাকিত্ব, তার যে আত্মকেন্দ্রিকতা, সেটাকে দূর করতে তিনি কেমন তার একটা কেমন যেন তার হৃদয় হয়ে রয়েছে, সেইখান থেকে তিনি বেরোতে চান। নিজেকে দিয়ে, সমাজকে দিয়ে, একজন প্রেমিকাকে দিয়ে, তিন দিক থেকে দিয়ে তিনি ঘোষাবার কবিতাটা লিখেছেন। কেমন? হালকা হাওয়ায় হৃদয় আচ্ছা কাপে তনুবায়ু কামনায় থরো থরো, কামনার টানে সংহত গ্লেসিয়ার। এটা একটা বিশাল ব্যাপার। গ্লেসিয়ার মানে আমরা জানি যে তোমার পাহাড়ে যে বরফ থাকে, বরফটা গলে একটা নদীর মতন হয়ে যায়, গ্লেসিয়ারকে বরফের নদী বলা যায়। ঠিক জল নয়, ঠিক একদম পাথরের মতো বরফ নয়, একটু গলা বরফ বইতে বইতে আসে, এটা গ্লেসিয়ার। এখানে উনি কামনা বাসনা গুলোকে যেন জমাট বেঁধেছে গ্লেসিয়ার মধ্যে, সংহত বা সংযত হয়েছে। মানে জনগণ তাদের আবেগটাকে অনেক সংযত করেছে। হ্যাঁ, নারী প্রেমিকা তার প্রেমিককে পাবার আগে সে অনেকটা সংহত বা সংযত রয়েছে। আমার কবিচিত্ত তোমাকে তোমার সঙ্গ পাবার জন্য ঠিক তেমনি ভাবে আমি অচঞ্চল হয়ে তোমার কাছাকাছি যাবার চেষ্টা করছি। এই তিন ভাবে, বারবার আমি বলেছি তিন ভাবে। হালকা হাওয়ায় হৃদয় আমার ধরো, হালকা হাওয়ায় হৃদয় আমার ধরো, আমার হৃদয়কে স্পর্শ করো, মানে আমার হৃদয়ে তুমি এসো। এদূর দেশের বিশ্ব বিজয়ী দীপ্ত ঘোর সবার, অনেক দূর থেকে তুমি আসছো, বিশ্ব বিজয় করে আসছো। কবি কল্পনা করছেন সে বিশ্ব বিজয়ী, অনেকটা আলেকজান্ডারের মতন বিশ্ব বিজয়ী বীর, সে আসছে, সে আমাকে উদ্ধার করতে আসছে। কেমন? সূর্য তোমার ললাটে তিলখানি, এইবার একেবারে প্রাকৃতিক ব্যাপারটা, সূর্য এসে ললাট তিলক আনছে, আমাদের কাউকে না। আগে বলেছিল তিলক আনোকে, সূর্য এসে তোমার ললাটে, সূর্য তোমার ললাটে তিলখানি, নিঃশ্বাস কেন বহিতেও ভয়, মানে আনন্দে, আবেগে, চাপা উচ্ছ্বাসে নিঃশ্বাসও বইতে যেন ভয়, মান একমাত্র সাধু ভাষা এই জায়গাটাতেই। নিঃশ্বাস কেন বহিতেও ভয় মানে পারেননি আর কি, এখানে বইতেও তো দিতে পারেননি। নিঃশ্বাস কেন বহিতেও ভয় মানে তুরঙ্গতম বৈতরণীর ভাব। এইখানে ভারতীয় পুরাণ চলে এলো। বৈতরণী কি? বৈতরণী হচ্ছে নরকে যাবার আগে একটা নদী, সেই নদীটায় কি থাকে? রক্ত থাকে, নোংরা থাকে, গরম জল থাকে, এবং সেটা অত্যন্ত বেগবান নদী। সেই নদীটা পেরিয়ে তবে নরক থেকে নরকে পৌঁছতে হয়। তো উনি বলছেন সেই বৈতরণী পেরিয়ে তো তোমাকে যেতে হবে নরকে যাওয়ার আগে। হ্যাঁ, পায়ে পায়ে তুরঙ্গতম বৈতর, তোমার ঘোড়া তুরঙ্গ পেরিয়ে বৈতরণী পেরিয়ে গেছে, পায়ে পায়ে চলে তোমার শরীর এসে, আমার কামনা প্রেতচ্ছায়ার বেশি। প্রেতের ছায়া, প্রেতের যে ছায়া, প্রেত, প্রেত আমরা যে এই যে শ্রাদ্ধ ইত্যাদি করি, সেখানে তো প্রেতের পুজো করা হয় না, প্রেতেদের ইয়ে করা হয়। তো সেই আমার কামনা, নারী যদি হয় নারীর কামনা, প্রেতচ্ছায়ার বেশে যে দেখো ওই ত্রিলোকের দ্বার, অর্থাৎ সমস্ত অতিক্রম করে বৈতরণী পেরিয়ে তুমি কিন্তু পিতৃলোকের দ্বার দেখতে পাচ্ছ। আমরা পিতৃপুরুষের জল দেওয়ার জন্য মহালয়ার দিন জল দেওয়া, হয়তো সেটা পিতৃলোক। কি পিতৃলোক? হচ্ছে আমাদের পূর্বপুরুষ, আমাদের ঐতিহ্য, আমাদের ট্র্যাডিশন, সেই পিতৃলোকের দ্বার। অর্থাৎ তুমি আমাদের যেটা মনে আমরা বলি যে আমরা যে আহুতি দেওয়া, নিজেকে আহুতি দেওয়া, মানে স্যাক্রিফাইসিং লাইফ, সেটাই আত্মাহুতি। হ্যাঁ, আর তারপরে উন্মথি মানে মন্থন করা, উন্মতি করে মানে মন্থন করে। আচ্ছা, উদ্বেল মানে উচ্ছ্বাসে ভরপুর, উদ্বেল। জনগণ মুজিবুর রহমানকে দেখে উদ্বেল হয়ে উঠল, এইটা উদ্বেলের অর্থটা। আধি মানে বলেছি যে মানসিক পীড়া। হ্যাঁ, পুরুষকার বলতে হচ্ছে, আমি বলেছি যে পৌরুষ, যেটা যে পুরুষকার, পুরুষকার সমস্ত বাধা বিঘ্ন দূর করে দিতে পারে, তাকেই বলা হচ্ছে পুরুষকার। হিউম্যান ফোর্স বা হিউম্যান পাওয়ার, তাকে বলছে পুরুষকার। তারপরে আযোজন মানে দিক দিগন্ত জুড়ে, হ্যাঁ, যোজন যোজন জুড়ে কামনার ভোটটা। অঙ্গে আমার দেবে না অঙ্গীকার, মানে আমাকে স্বীকার করবে না, আমাকে তুমি মানবে না, আমার জন্য তুমি কিছু করবে না, এইটা। হ্যাঁ, বল্লম মানে বর্ষাই, বল্লম আর বর্ষা প্রায় একই। আচ্ছা, তারপরে হঠকারিতা বলছিলাম আমি। হঠকারিতা মানে যে কাজটা করা উচিত নয়, হঠাৎ করে একটা কিছু করে দাও।
কিন্তু এখানে কবিতায় কি কবি বলছেন যে জনগণ যেটাকে হঠকারিতা ভাবছে সেইটা নয়, কিন্তু মানে সেটা কিন্তু বীরকে ভাবলে চলবে না, ঘোড়সওয়ার সেটাকে একদম এগিয়ে করতে। যেমন পাহাড় এখানে হালকা হাওয়ায় বলে এই জায়গাটা, এই চেঞ্জটা বুঝতে হবে যে একদম মাটির দিকে হঠাৎ পাহাড়ে চলে গেলেন, অর্থাৎ চিন্তা যে চোরাবালির কথাটা তিনি বলছিলেন সেই জিনিসটা চলে গেল পাহাড়ের উঁচুতে। এখানে পাহাড়ের ওখানে ওই হাওয়াতে করছেন, ওখানে আসার বাণী শুনছেন। আমার কামনা ছায় মূর্তির বেশি, পায়ে পায়ে চলে তোমার শরীর, সেই উঁচু জায়গা দিয়ে যাচ্ছ তুমি, হ্যাঁ পাহাড়ের উপর দিয়ে যাচ্ছ, এবং তোমার পাশেই আমার তনুবায়ু কামনায় থরথর, কামনার টানে সংহত গ্লেসিয়ার। গ্লেসিয়ারটা বলার জন্যই যেন পাহাড় বলেছেন, আসলে পাহাড়েই তো গ্লেসিয়ার থাকে। তো যেমন জমাট বেঁধে যায়, বরফের নদী জমাট বেঁধে আসে, সেরকম আমাদের কামনা জমাট বেঁধে ওই পাহাড়ের উপর দিয়ে আস্তে আস্তে এসে এই হালকা হাওয়ায় হৃদয় আমার ধরো, আমার হৃদয় তুমি ধরো, হে দূর দেশের বিশ্ব বিজয়ী দীপ্ত ঘোড়সভা, সূর্য তোমার ললাটে তিলক হারে। অর্থাৎ তুমি বিশ্ববিজয়ী তো, সূর্য তোমার ললাটে তিলক এনে দিচ্ছে। নিঃশ্বাস কেন বহিতেও ভয়, মানে কেন আমাদের যেন নিঃশ্বাস বইতেও ভয় লাগছে। তুরঙ্গতম বৈতর, তোমার ঘোড়া, তুরঙ্গ মানে ঘোড়া, বৈতরণী পেরিয়ে গেছে, সেই নদী পেরোতে হয়। পায়ে পায়ে চলে তোমার শরীর ঘেসে, আমার কামনা প্রেত ছায়ার বেশি। যেমন প্রেতের ছায়ার মতন আমার কামনা, আমি মানে আমার কবি চিত্ত, কোন নারী প্রেমিকা, প্রেমিক তোমাকে প্রেমিক ভেবে, আর জনগণ তোমাকে নেতা ভেবে তোমার প্রেত ছায়ার মতন তোমার শরীর ঘেসেছে। যে দেখো ওই পিতৃলোকের দ্বার, তুমি সেই আমাদের শুভ জায়গায় পৌঁছে দিচ্ছ। পিতৃলোক তো শুভ জায়গা, সেইখানে আমাদের পৌঁছে দিচ্ছ। আমাদের ঐতিহ্য, আমাদের সবকিছু ওখানে রয়েছে, আমাদের সভ্যতা সংস্কৃতি ওখানে আছে। জনসমুদ্রে নেমেছে জোয়ার, মেরুচূড়া জনহীন। মেরুচূড়া এখন জনহীন হয়ে গেছে, সবাই আমরা নিচে নেমে এসেছি। হালকা হাওয়ায় কেটে গেছে কবে লোকনিন্দার দিন, আর লোকনিন্দা করি না আমরা। আমরা সবাই কি চাই? হে প্রিয় আমার প্রিয়তম মন। জনগণ বলছে হে নেতা তুমি আমার নারী, বলছে হে প্রেমিক তুমি আমার প্রিয়। কবিচিত্ত বলছে তুমি আমাকে 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 মুক্ত করো, আমার আত্মকেন্দ্রিকতা থেকে মুক্ত করো। আযোজন কাঁপে কামনার ঘোর, তোমাকে পাবার জন্যে কামনার ঘোর কাঁপছে। কোথায় পুরুষকার, কোথায় সেই পুরুষকার, তুমি এসো ঘোড়সওয়ারের মতন। এবার তুমি ভাববে, তুমি এটা বিশ্বাস করবে নিশ্চয়ই, ঘোড়সওয়ার তো আসবে না, পুরুষকার। অর্থাৎ আবার সেই চেতনার কথা। পুরুষকার মানে চেতনা, আমাদের ভেতরে একটা নেতৃত্বের চেতনা আসবে, কেউ একজন উঠে দাঁড়াবে, আমাদেরই ভেতরে কেউ একজন নেতা হয়ে যাবে, সেই চেতনা, তার মাধ্যমে আমরা হয়তো সবাই এই জয় করব, বীরের মতন বীরকে অনুসরণ করার ক্ষমতা অর্জন করবো। অঙ্গে আমার দেবে না অঙ্গীকার, আমাকে তুমি কখনোই কি আমার সঙ্গে যাবে না, আমাকে তুমি সাহায্য করবে না, এইটা এই হচ্ছে ঘোড়সওয়ার। বলো কিরকম লাগলো বোঝার? কোন কোন স্কেলটা? প্রথমটা তো চতুর্থ স্কেলে ধরছি কবিতাটা, প্রথমটাই। তুমি তো ছিলে নাকি? আচ্ছা, তারপরে আমার যে শেষেরটা জনসমুদ্রে নেমেছে জোয়ার, ওটা তো দ্বিতীয় স্কেল বলেছি, ওটা দ্বিতীয় স্কেলে হবে। দ্বিতীয় বারটা দ্বিতীয় স্কেলে, আর দ্বিতীয় বারটা দ্বিতীয় স্কেলে, প্রথম চতুর্থ স্কেলে। আর তৃতীয়টা জনসমুদ্রে উন্মতি বলা হল, এইটা না না, জনসমুদ্রে নেমেছে জোয়ার, মেরুচূড়া জনহীন, একদম শেষেরটা মানে। হ্যাঁ ওইটাই তো শেষের, মাঝে তো আর নেই, প্রথমটা আছে আর ওই জনসমুদ্রে উন্মতি বলা হল আছে। হ্যাঁ তিনটে আছে জনসমুদ্রে, তিনটে জনসমুদ্রে, একটা তো ওই জেগেছে জোয়ার নেই, মাঝখানে যেটা আছে জনসমুদ্রে উন্মতি বলা হল, ওটা তো উচ্চ স্কেলেই হবে, থার্ড করতে। হ্যাঁ ওটা থার্ড করতে হবে, প্রথমটা ফোর্থ, মাঝেরটা থার্ড বা ফোর্থ, আর শেষেরটা দুই, সেকেন্ড স্কেল। আচ্ছা হ্যাঁ, ওইটাই জিজ্ঞেস করছি। লিখে নাও পাশে। হ্যাঁ কিন্তু আমরা চতুর্থ স্কেলে করি। শোনো এবারে, তাও পড়া যায়। এদের কবিতা দুর্বোধ্য, যে কবিতাটা লোকে বারবার পড়েছে, কবিরা পড়েছে, কবি সুধীন্দ্রনাথ শাশ্বতী আবৃত্তি করেছেন, বিষ্ণুদেব ঘোড়সওয়ার আবৃত্তি করেছেন, তাদের আবৃত্তি করা হয়েছে, সৌম্যমিত্র মশাই করেছেন কিছু, কেউ এইসব করে। এই পরিচিত কবিতা ছাড়া তাদের কবিতা কেউ পড়ে না, এমনি পড়ে না, আবৃত্তিও করে। কারণ কি না, দুর্বোধ্য। সেই জায়গাটাতে সমস্ত জেনেও আমি ধরে নিয়েছিলাম 7 জন, 7, সেইটা ডবল হয়ে গিয়ে 13 হয়েছে। এই জন্য তোমাদের আমি অভিনন্দন জানাই যে তোমরা সেটা জেনেও এই গ্লেসিয়ারের মতন
মানে তোমাদের দুশ্চিন্তাকে সংহত করে, স্যারের উপর ভরসা করে, যে বর্ষা হাতে ঘর সওয়ারের মতন স্যার আমাদের বুঝিয়ে দেবেন, এইটা যে ভরসা করেছো, এই জন্য তোমাদের আমি অভিনন্দন জানাচ্ছি। আশা করি কবিতাটা তোমরা বুঝতে পেরেছো, এবং প্রত্যেককে বলবো 7:15 আমরা টাইম দিয়েছি, অন্তত 7:20 মধ্যে ঢুকে যেও, কারণ প্রথমে কবিতাটা, প্রত্যেকটা কবিতা, এর পরের দিন আমরা সুরেন্দ্রনাথ দত্তের শাশ্বতী পড়বো, তারপরে বুদ্ধদেব বসুর আরেকটা কবিতা, ওটা আমি নির্বাচন করি, ওটা করব। তাহলে সেই 3টে কবিতার পর আমরা কিন্তু চর্যাপদের কবিতায় চলে যাব। তারপরে আবার আবার এক রাউন্ড এটা হবে, ওই 3 জনের 3টে কবিতা হবে, তারপর আবার আমরা গীত গোবিন্দবের থেকে একটা করবো, তারপর আবার 3 জনের হবে, এইভাবে চলবে। তো সেই জন্যে তোমরা কিন্তু 7:20 মধ্যে যে যেখানে থাকো ক্লাসে এসে যেও। আর দেখতে পাচ্ছ আমার একজন মাস্টারমশাই ছিলেন, বাংলা সাহিত্যের ইতিহাস পড়াতেন, পশুপতি সামন্ত, বোলপুর হাই স্কুলের শিক্ষক ছিলেন, বাংলা সাহিত্যের ইতিহাস ক্লাসে ঢুকতেন। তো ধরা যাক 4th পিরিয়ডে ক্লাস, যদিও আমি যখন হেডমাস্টার হলাম, আমি স্কুলগুলোতে 2টো ব্রেক চালু করলাম। অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে আছে জানো, বাংলা মিডিয়াম বা হিন্দি মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম অন্যান্য যেগুলো গভর্নমেন্টের স্কুলে ছিল না, আমি এসে করলাম যে দেখো 2টো পিরিয়ডের পর একটা 10 মিনিটের ব্রেক হোক, টিফিনটা আধা ঘন্টার জায়গায় 20 মিনিট হোক, তাতে কি হয় ওই যে বারবার প্রতি পিরিয়ডে বাইরে যাওয়া ইত্যাদিটা কমে, সেটা কমেছে সত্যি, তখন ওটা ছিল না। ওনার 4th পিরিয়ডে ক্লাস, দেখা গেল অনেকে বাইরে গেছে, আসছে বাইরে গেছে, উনি কিন্তু চুপ করে বসে আছে। কি বললো, মিনিট 5 পর বললো সবাই এসছে, হ্যাঁ সবাই। তারপর বললো যে ওই জায়গাটা যে খালি করে না, ওখানে ও আসে, আচ্ছা তাহলে দরজাটা বন্ধ করে দাও। এবার উনি বাংলা সাহিত্যের ইতিহাস পড়াতেন নন স্টপ, অন্তত 20 মিনিট থেকে আধ ঘন্টা একটানা বলতেন। বললেন যে এই মাঝখানে ইন্টারাপশন হলে, কেউ দরজাতে করলে আমার বলা হবে। এই কবিতার ক্লাসগুলো, সব কবিতার ক্লাসই, বিশেষ করে এদের ক্লাসে এই জিনিসটা কিন্তু তোমরা মেনে চলো। 7:20 মধ্যে এসে যেও, আমি 7:20 পরে আলোচনাটা আস্তে আস্তে শুরু করে দেবো। অনেক কথা, অনেক কিছু বলার আছে, যেগুলো জানার আছে, যেখানে শব্দগুলোর মধ্যে এখানে মানে ওই আর কি, চোরাবালিটা তো বললাম, চাঁচর মানে হচ্ছে কুঞ্চিত বা ঢেউ খেলানো। মৃগের যেমন তৃষ্ণা, মৃগ তৃষ্ণিকা দুর্দিগণ, মৃগের তৃষ্ণার মতন যেমন আমি ডাকছি দূরদিগন্তে, কোথায় কোথায় বিষ্ণুদেব। জনসমুদ্রে জেগেছে জোয়ার, হৃদয়ে আমার চড়া, চোরাবালি আমি দূর দিগন্তে ডাকি, কোথায় ঘোর সভা। নিত্য বিশ্ব বিজয়ী বর্ষা তোলো, কেন ভয়, কেন বীরের ভরসা হলো, নয়নে ঘনায় বারে বারে ওঠা পড়া, চোরাবালি আমি দূর দিগন্তে ডাকি, হৃদয়ে আমার চড়া। অঙ্গে রাখি না কারোই অঙ্গিকা, চাঁদের আলোয় চাচর বালির চড়া, এখানে কখনো বাসর হয় না গড়া, মৃগ তৃষ্ণিকা দূর দিগন্তে ডাকি, আত্মাহুতি কি চিরকাল থাকে বাকি। জনসমুদ্রে উন্মথি কোলাহল, ললাটে তিলক টানো, সাগরের সেরে উদ্বেল্ল না জল, হৃদয়ে আধির চড়া। চোরাবালি ডাকি দূর দিগন্তে, কোথায় পুরুষকা। হে প্রিয় আমার, প্রিয়তম মোর, আজ জন কাপে কামনার ঘোর, অঙ্গে আমার দেবে না অঙ্গীকার। হালকা হাওয়ায় বল্লম উঁচু ধরো, 7 সমুদ্র 14 নদীর পার, হালকা হাওয়ায় হৃদয় দুহাতে ভরো, হঠকারিতায় ভেঙে দাও ভীরুতার। পাহাড় এখানে হালকা হাওয়ায় বনে, হিমশিলাপাত ঝঞ্ঝার আশা মনে, আমার কামনা ছায়া মুক্তির বেশে, পায়ে পায়ে চলে তোমার শরীর ঘেঁষে, কাঁপে তনু বায়ু কামনায় থরো থরো, কামনার টানে সংহত গ্লেসিয়ার। হালকা হাওয়ায় হৃদয় আমার ধরো, এদূর দেশের বিশ্ব বিজয়ী দীপ্ত ঘোড় সওয়ার। সূর্য তোমার ললাটে তিলক হানে, নিঃশ্বাস কেন বহিতেও ভয় মানে, তুরঙ্গ তব বৈতরণীর পা, পায়ে পায়ে চলে তোমার শরীর ঘেঁষে, আমার কামনা প্রেত ছায়ার বেশে, যে দেখো ওই বীর ত্রিলোকের দ্বার।
জনসমুদ্রে নেমেছে জোয়ার, মেরুচূড়া জনহীন, হালকা হাওয়ায় কেটে গেছে কবে লোকনিন্দার দিন। হে প্রিয় আমার, প্রিয়তম মোর, আজও জন কাঁপে কামনার ঘোর। কোথায় পুরুষকা অঙ্গে আমার দেবে না অঙ্গীকার? কেমন লাগলো বলো?